নমস্কার। গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন্তনী। আজকে পাঠ করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প ভৌতিক। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পুরো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরাও করেছি। কিছু চামচিকে আর শেয়াল ছাড়া কিচ্ছু নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। ঠিক এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি যেমন দেখতে সুন্দর, লেখাপড়াতেও তেমন উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময়ই তার বিদ্যা বুদ্ধি পরখ করার একটা সুযোগ হয়েছিল আমার। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো। খুব ছোট্টবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গিয়েছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি। বাইরে ঝড়ের আভাস। জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না। হঠাৎ সজোরে দরজাটা খুলে গেল। প্রথমে ভাবলাম ঝড়, কিন্তু চোখ ফিরিয়েই অবাক হলাম। সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর আমার পাশে এসে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি। কি ব্যাপার? মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। হাসলাম। অফুরন্ত সময়, বলো তোমার কি কথা। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, তা কি বলতে চাইছো বলো। মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই। ভূত বলুন, আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখাও দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়ে আছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখে ফেলেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। সমর কোঁচায় খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল, লখনৌতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধ হয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। হ্যাঁ,
পিসি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছে, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম, এখন তো প্রচুর অবসর, এইবার ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের উপরে পা দুটো তুলে ভালো করে বসলাম। আপনি শুনলে হাসবেন, এই জীবনে এটাই আমার প্রথম রেলযাত্রা। কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতে আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটতে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটে গেল। আমি সোজা হয়ে বসলাম। কি, ট্রেন ছেড়ে দিল তো? সমর আমার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে আমি এদিক ওদিক বেড়াচ্ছি। হঠাৎ দেখলাম একটি বছর ৮-৯ মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, মাথায় কোকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত এই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে দেখেই আরো এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর। পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি জোর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও, এক নিমিষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার সব চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই। আমি একটু অপ্রস্তুত হলাম। বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন, যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন মাত্র দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম। তারা কেউ কিচ্ছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে?
আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম, দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনের খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে হলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই আমি শিউরে উঠলাম। সেই রাত্রেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে 3-2 লাগলো। আবার একদিন লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন ঠিক 11টা নাগাদ লখনৌ পৌঁছলাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছোটবেলায় তাকে দেখেছিলাম, তবু তাকে চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তাকে আসতে লিখেছিলাম। তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিখ্যাত করান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম, পড়ছিস না রে কই? চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়েও ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছে বাবা। জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম। প্রায় 8 ঘন্টারও ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙা এসে থামল পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটি ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমিও উঠে গেলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার ওপর বাতিদার, একটা আলনা, ছোট্ট একটা খাট, দেওয়ালে গোটা দিনের ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে।
তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি পিসি। পিসি বোধহয় নিজের রান্নাঘরে ছিলেন। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কিরে কি হয়েছে? একটু এই ঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো রে তোর? শরীর টরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিনটা দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম, না, শরীর আমার ঠিক আছে। কিন্তু এই ছবিটা কার? এই যে। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললে, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি? তোর জন্মাবার বছর খানিক আগে টুনু মারা গেছে টাইফয়েডে। কোথায় বছর 8 বয়স হয়েছিল। সেই দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললে, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা না যে। কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কিনা। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুন্দির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হওয়ার আগে পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান নিয়ে পড়ান, কিন্তু একটি কথা প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে বাবা। এবার সমর আমার দিকে ঘুরে বসলেন। বলুন মাস্টার মশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য কি তারা মানুষের দেহ ধরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লক্ষ্যে বিপদ থেকে উদ্ধার করার জন্য আবার কি পৃথিবীতে ফিরে আসে? তা কি সম্ভব?